দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬,৪৮৭। জানুয়ারিতেই আসছে অক্সফোর্ডের টিকা। বুড়িগঙ্গা তুরাগের ৫৪ একর জমি এমপি আসলামুলের প্রতিষ্ঠানে দখলে, হাইকোর্টে নদী রক্ষা কমিশনের প্রতিবেদন। বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতিতে রূপায়ণের চেয়ারম্যান সহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক। বিদ্যালয়ে সব শ্রেণীতে ভর্তি হবে লটারিতে, একজন আবেদন করতে পারবে ৫ স্কুলে। ১৫ ডিসেম্বরেই প্রক্রিয়া সম্পন্ন। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ২৭ এবং নারী ১২ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,৪৮৭ জনের। ১১৭টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৬,০০০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,১৫৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৪৭%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,৫৪,১৪৬ জনে। সুস্থ হয়েছেন আরও ২,৩০২ জন। এ নিয়ে মোট সুস্থ ৩,৬৯,১৭৯ জন। পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন ও সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে রিপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ৪৭তম সম্মেলনে যোগ দিতে নাইজার সফরের আগে তাদের করোনা পরীক্ষা করা হলে দুজনেরই করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তবে শারীরিকভাবে সুস্থ আছেন তারা। করোনার কোনো লক্ষণ না থাকলেও এখন চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে একটি দল ওআইসির এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। করোনার ভ্যাকসিন কিনতে ১,৫০০ কোটি টাকা বাজেট রেখেছে সরকার। এরই মধ্যে ৭৩৫ কোটি টাকা বরাদ্দও করেছে অর্থ মন্ত্রণালয়। আসছে জানুয়ারিতেই ভ্যাকসিন হাতে পাওয়ার আশা করছে স্বাস্থ্য বিভাগ। ফাইজার, মডার্না ও স্পুটনিক ৫-এর পর অক্সফোর্ডের করোনা টিকার সফলতার খবর দিয়েছেন বিজ্ঞানীরা। তবে অন্যান্য টিকার চেয়ে কম ডোজ ও স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায় বলে সাড়া ফেলেছে অক্সফোর্ডের ভ্যাকসিন। ভ্যাকসিনটি আগে ভাগেই পেতে গেল ৫ নভেম্বর ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রতি ডোজের দাম $৫। আসছে জানুয়ারিতে টিকা হাতে পাওয়ার আশা করছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে চলছে ভ্যাকসিন বন্টন ও সংরক্ষণের প্রস্তুতি। এটার একটা কোল্ড চেইন আছে, সেই কোল্ড চেইনটা মেনটেন করে আমাদেরকে আনতে হবে। তো আমাদের বেক্সিমকোর সাথে যে চুক্তিটা হয়েছে তাদেরকে আমরা বলেছি এটা আমাদের যেখানে এগুলো রাখার সক্ষমতা আছে, যেমন জেলা পর্যায়ে আছে আমাদের, ঠিক আছে, উপজেলা পর্যায়ে আছে, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে তারা ভ্যাকসিন পৌঁছে দেবে। ভ্যাকসিনটাকে মাঠ পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য শুধু যন্ত্রপাতিতে তো হবে না, ম্যান পাওয়ার লাগবে। তাহলে সেই ম্যান পাওয়ার আমরা আমাদের যে ২৬,০০০ হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে যারা ফিল্ডে সবসময় ভ্যাকসিন দিয়ে অভ্যস্ত বা দিচ্ছে, সরকারের ইপিআই কর্মসূচিকে যারা বাস্তবায়ন করছে, তাদেরকে আমরা কাজে লাগাবো। স্বল্পোন্নত দেশের জন্য কম মূল্যে ভ্যাকসিন নিশ্চিত করতে কোভ্যাক্স নামে জোট গঠন করেছে জাতিসংঘ। বাংলাদেশও এর সদস্য। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে এই জোটের মাধ্যমে চাহিদার ২০ ভাগ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ৬,৮০,০০,০০০ ডোজের মধ্যে প্রথমে ৩ কোটি, পরে প্রতি মাসে দেয়া হবে ৫০ লাখ করে। প্রতি ডোজের মূল্য পড়বে ১৩৭ থেকে ১৭৫ টাকা। 20% পরেও আমাদের ভ্যাকসিন প্রয়োজন, তখন আমরা কিন্তু হয়তো গ্যাভির কোভ্যাক্সের মাধ্যমে আবার কেনার সুযোগ থাকবে, তারা এই কথাটা জানিয়েছে। এবং এইভাবে যদি আমরা এই 80% পর্যন্ত পপুলেশনে আমরা একসময় পৌঁছাই, তাহলে প্রায় 13 কোটি মানুষকে দিতে পারবো। কিন্তু 20% পপুলেশনে আমরা প্রায় 4.5 মিলিয়ন মানুষ আমাদের ভ্যাকসিনটা পাবে। এদিকে দেশে চীনের সিনোভ্যাকের ট্রায়াল হওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত।
তবে চীন ও ভারতের আরও 2টি কোম্পানি তাদের টিকার পরীক্ষা চালাতে চায় বাংলাদেশে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণে আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব। 24 ঘন্টায় রেকর্ড 11,700-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 14,14,000-এর বেশি। নতুন প্রায় 5.5 লাখ রোগী নিয়ে বিশ্বের মোট আক্রান্তের সংখ্যা 6 কোটি ছাড়িয়েছে। সংক্রমণ বাড়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আবারও আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। করোনার প্রথম দফার সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যা 9,000-এর গণ্ডি না পেরোলেও দ্বিতীয় দফায় এর সংখ্যা ইতিমধ্যে 12,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। পাশাপাশি দ্বিগুণ হারে বেড়েছে সংক্রমণের হার। মঙ্গলবার সবচেয়ে বেশি 2,100-র বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, যা দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ প্রাণহানি। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 1,75,000 মানুষের দেহে। সংক্রমণ বাড়ায় আবারও নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে নিউ ইয়র্ক। এছাড়াও যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে সিটিপি। বর্তমানে দেশটির প্রায় 90,000 মানুষ চিকিৎসাধীন রয়েছে বলে জানায় তারা। ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ফ্লোরিডা রাজ্য সরকার। তবে যাচাই বাছাই ছাড়া শুধুমাত্র প্রেস রিলিজের ওপর ভিত্তি করে কোনো ভ্যাকসিনের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন। এদিকে করোনা পরিস্থিতির প্রতিদিনই অবনতি হচ্ছে ইউরোপে। 24 ঘন্টায় মোট প্রাণহানির অর্ধেক হয়েছে এই মহাদেশে, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। প্রাণ গেছে 853 জনের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 51,000-এর বেশি। নতুন শনাক্ত হয়েছে 23,000-এর বেশি রোগী। এছাড়াও যুক্তরাজ্যে 608 ও ফ্রান্সে 592 জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই কড়াকড়ি শিথিল করতে যাচ্ছে ফ্রান্স ও ইতালি সরকার। এছাড়াও ক্রিসমাসকে সামনে রেখে অভ্যন্তরীণ ভ্রমণে নিষেধাজ্ঞা সহ বিধিনিষেধ প্রত্যাহার করছে ব্রিটেন। এছাড়াও যুক্তরাজ্যে প্রবেশের পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। ব্রাজিলে 24 ঘন্টায় 638 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটির মোট মৃত 1,70,000 ছাড়ালো। সাও পাওলোতে শুরু হয়েছে চীনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলম্বিয়ার ফার্স্ট লেডি মারিয়া জুলিয়ানা রুইজ। ভারতে নতুন করে প্রাণ গেছে 489 জনের। এ নিয়ে ভাইরাস মিলেছে 44,000-এর বেশি মানুষের দেহে। জাপানে প্রকোপ বাড়ায় বন্ধ করে দেয়া হয়েছে সরকারি ভর্তুকিযুক্ত অভ্যন্তরীণ ফ্লাইট প্রকল্প। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার দিনভর অভিযানে 111 জনকে মাস্ক না পরায় 18,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন বলছে, জরিমানা নয়, বরং করোনা মোকাবিলায় সবাইকে সচেতন করাই এ অভিযানের লক্ষ্য। শীত বাড়ার সঙ্গে বাড়তে পারে করোনার প্রাদুর্ভাব। এমন ঝুঁকি থাকলেও সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন সাধারণ মানুষ। সচেতনতা বাড়াতে অষ্টম দিনের মতো রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরার নানা অজুহাত দেখায় লোকজন। না মানে আমি মাস্ক নিয়ে সময় খাটো করে রেখেছি। বক্স কেনা ছিল, শেষ হয়ে গেছে। যে ও পড়ছে, লাস্ট একটাই ছিল, ও পরে বের হয়েছে আমার সাথে, মানে একসাথে বের হয়েছে। হেলমেট পরা ছিলাম, এই জন্য আমি করি না, নামার পরে তারপরে মাস্কটা ইউজ করলাম। অভিযানে পথচারী, ফুটপাতের ব্যবসায়ী, রিকশা ও গণপরিবহনের চালক এবং যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরার ব্যাপারে সচেতন করা হয়। মানুষ আসলে পড়তে যাচ্ছে না, ভুলে গেছি, ভালো লাগে না, গরম লাগে, অস্বস্তি লাগে, এই ধরনের কথাগুলো বলছে। যারা অফিসে যাচ্ছে কিন্তু মাস্ক নাই, যার সামর্থ্য আছে কিন্তু ইচ্ছে করে মাস্কটা দিচ্ছে না, পড়ছে না, সে এই কারণে করা হচ্ছে তাদেরকে। অভিযানে 100 থেকে 500 টাকা পর্যন্ত জরিমানাও করা হয়। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, জরিমানা মুখ্য বিষয় নয়, বরং সচেতনতা তৈরির লক্ষ্যেই এই অভিযান। শুধুমাত্র যারা সচেতন ব্যক্তি অবহেলাজনিত কারণে মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন, তাদেরকে শুধু জরিমানা বা অর্থদণ্ড প্রদান করছি। আর বাকি সাধারণ সব জনগণকে আমরা শুধু সচেতন করছি মাস্ক পরার ব্যাপারে, তার নিজেকে সুরক্ষিত রাখার জন্য এবং তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। অভিযানে দরিদ্র লোকজনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করে জেলা প্রশাসন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশের বিভিন্ন জায়গায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামের কর্ণফুলীতে সচেতনতামূলক সভার আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন সিএমপি কমিশনার। লক্ষ্মীপুরে মাস্ক না পরায় 58 জনকে জরিমানা করা হয়েছে। শহরের উত্তর তেমুহুনীতে 20 এবং রায়পুর ও কমলনগরে 38 জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সদর ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানিয়েছেন, করোনা সংক্রমণ কমাতে এই অভিযান অব্যাহত থাকবে। রাঙামাটিতে মাস্ক পরা নিশ্চিতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় 8 জনকে জরিমানা করা হয়। বুড়িগঙ্গা ও তুরাগ নদের প্রায় 54 একর জমি দখল করেছে এমপি আসলামুল হকের প্রতিষ্ঠান মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা প্রাইভেট ইকোনমিক জোন। ঢাকার কেরানীগঞ্জের চরওয়াশপুরে দখল করা হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। সেখান থেকে স্থাপনা উচ্ছেদ করতে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এর খরচ আদায় করতে বলা হয়েছে আসলামুল হকের কাছ থেকে। বুড়িগঙ্গা ভরাট করে কেরানীগঞ্জের চরওয়াশপুরের মাইশা পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেন সংসদ সদস্য আসলামুল হক। মার্চে ওই প্ল্যান্টে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ভেঙে দেয়া হয় প্ল্যান্টের আধা কিলোমিটার সীমানা প্রাচীর। এরপর বিআইডব্লিউটিএর অভিযানের বিরুদ্ধে রিট করেন আসলাম। পরে আদালত তাকে পাঠায় জাতীয় নদী রক্ষা কমিশনে। সেখানে জেলা প্রশাসন, স্পার্সোর মতো 8টি সরকারি সংস্থা মিলে তদন্ত করে আসলামুল হকের অভিযোগের বিষয়ে। এরই মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে নদী রক্ষা কমিশন, যাতে বলা হয়েছে মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন বুড়িগঙ্গা ও তুরাগের 54 একর জমি দখল করেছে। এর মধ্যে 13 একর জমি মূল নদী। বাস্তবে গিয়ে জিও রেফারেন্সিং নিয়ে সেগুলো একটা ইনকোয়ারি রিপোর্ট সেগুলো করা হয়েছে যে আসলে বাস্তব অবস্থানটা কী। কারণ বিআইডব্লিউটিএ গিয়ে তো তারা ভাঙচুর শুরু করেছিল, সেই জন্য ওনাদের আপত্তিও ছিল। সেই আপত্তির প্রেক্ষিতে এটা কিন্তু বলছে। তারপরে তো মাইশা আদালতেও গিয়েছে। বিআইডব্লিউটিএ বলছে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে, জায়গা ফিরিয়ে দেওয়া হবে নদী রক্ষা কমিশনকে। আমরা যাতে আইন অনুযায়ী কাজ করতে পারি এবং তারাও যেন, যারা, এটা একটা বড় মেসেজ যাবে সবার জন্য যে আইনের মধ্যে থেকে যদি কোনো কাজ করে তাহলে অবশ্যই সরকার তার সাথে আছে, আর বেআইনি কোনো কিছু করলেই সরকারি প্রতিষ্ঠানগুলো তার বিরুদ্ধে সোচ্চার থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে 2010 সালে বুড়িগঙ্গার ওয়াশপুর মৌজার ওই অংশ ভরাট শুরু করে মাইশা গ্রুপ, আর এতে মরে যায় বুড়িগঙ্গার 14 কিলোমিটার এলাকা। তবে নদী রক্ষা কমিশনের শুনানিতে অংশ নিয়ে আসলামুল হক দখলের অভিযোগ প্রত্যাখ্যান করেন। আরও যাচাই বাছাইয়ের দাবি জানান এই সংসদ সদস্য। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির অভিযোগে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান সহ 18 জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্ত প্রতিবেদনে আগের 6 আসামিকে বাদ দিয়ে নতুন 5 জনকে চার্জশিটভুক্ত করা হয়েছে। অব্যাহতিপ্রাপ্তরা হলেন রাজুকের সাবেক চেয়ারম্যান KAM হারুন, সাবেক সদস্য মোহাম্মদ রেজাউল করিম তরফদার, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব AIM গোলাম কিবরিয়া, সাবেক প্রধান ইমারত পরিদর্শক মোহাম্মদ মাহবুব হোসেন সরকার, সাবেক ইমারত পরিদর্শক মোহাম্মদ আওরঙ্গজেব সিদ্দিকী এবং গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুর রহমান। নতুন আসামিরা হলেন রাজুকের উচ্চমান সহকারী মোহাম্মদ সাইফুল্লাহ আলম, ইমারত পরিদর্শক ইমরুল কবির, ইমারত পরিদর্শক মোহাম্মদ শওকত আলী, উচ্চমান সহকারী মোহাম্মদ শফিউল্লাহ এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। 2019 সালের 25 জুন দুদকের উপপরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিক 20 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। দেশের সব স্কুলে এবার প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি করা হবে লটারিতে। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ভর্তিতে এলাকা ভিত্তিক কোটা 50 ভাগ করা হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থী 5 স্কুলে ভর্তির আবেদনের সুযোগ পাবে বলেও জানান মন্ত্রী। দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। করোনার কারণে 8 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে জেএসসি, এসএসসি, এইচএসসি ও বার্ষিক পরীক্ষা। এবার বাতিল হলো স্কুলের ভর্তি পরীক্ষাও। বিগত বছরে প্রথম শ্রেণীতে লটারিতে ভর্তি করা হলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত হতো ভর্তি পরীক্ষা। এবার করোনার কারণে সব শ্রেণীতেই হবে লটারি। এবার স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য
আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। রাজধানীতে 2 দিনের মধ্যে 3টি আলাদা বস্তিতে অগ্নিকাণ্ড হয়েছে। এসব আগুনে পুড়েছে কয়েকশো ঘরবাড়ি, দোকানপাট, সব হারিয়ে নিঃস্ব হয়েছে হাজারো মানুষ। এর মধ্যে মঙ্গলবার গভীর রাতে মিরপুরের কালশির টিন শেড কলোনিতে আগুনে পড়ে অর্ধশত দোকান ও ঘর। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার মধ্যরাতে মিরপুরের কালশির টিনশেড এলাকার মানুষের ঘুম ভাঙে আগুনের চিৎকারে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশ ও টিনশেডের স্থাপনা হওয়ায় দ্রুত ছড়ায় আগুন। ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে গেছে কয়েক লাখ টাকার মালামাল। এখানে একটা দোতলা আছে, ঝুটমুট আছে, এই দোতলাতে আগুন লাগছে, লাগার পর চোখের পলকেই মনে করেন যে আগুন ধরে গেছে। অল্প কিছুক্ষণের ভিতরেই আগুনটা অনেক ছড়িয়ে গেছে গা, বাতাস ছিল অনেক ছড়িয়ে গেছে গা। আর জায়গায় তো টিন সেট, তো সব বাসা, মানে আগুন ছড়াইতে বেশি সময় লাগে না। আমাদের এটা রিস্কার পার্টসের দোকান ছিল, প্রায় এই দোকানের ভিতরে 20 থেকে 22 লাখ টাকার মাল ছিল আমাদের এই দোকানে। ব্যাটারি, তারপরে এটা ছিল পার্ট, যাবতীয় টায়ার ম্যান, অনেক যাবতীয় মাল ছিল। আমরা ধ্বংস হয়ে গেছি গাছে। আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ বিষয়ে নিশ্চিত হতে না পারলেও শীতের এই শুষ্ক মৌসুমে সবাইকে আরও সতর্ক হওয়ার অনুরোধ তাদের। এখন শীতের মৌসুম, আগুনের মৌসুম, আগুন আসবে, আগুন লাগার এই সিজন এখন, তো সুতরাং আগুন লাগবে। আমরা এটাকে স্বাভাবিক ঘটনাই মনে করতেছি। তারপরেও আমাদের একটা তদন্ত কমিটি হবে। এই তদন্ত কমিটি হওয়ার পর আসলে আগুন লাগার মূল কারণ কি সেটা আমরা বের করতে পারবো। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ সদস্যের দাবি, ব্যাটারি চালিত রিকশা কারখানা থেকেই আগুন লেগেছে। সরকারি এই জমিতে কারখানা বন্ধ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 1.5 বছর আগেও একই জায়গায় আগুন লাগে জানিয়ে আবারও দুর্ঘটনা রোধে এখানকার অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানান ইলিয়াস মোল্লা। আমি যা শুনলাম, প্রায় 200 রিকশার মতন ব্যাটারি চার্জ দেয়। হাইকোর্টের নির্দেশ আছে এই ইলেকট্রিক ব্যাটারি চালিত রিকশা অবৈধ, এগুলো ঢাকা শহরে চলবে না। কিন্তু তারপরও কিভাবে চলে, কেন চলে, আমি বারবার বন্ধ করার চেষ্টা করলে তারা এটা বন্ধ করতে পারেনি। আগুনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব বস্তিবাসী। নতুন করে জীবন গোছাতে সরকারের সাহায্য চান তারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের বারেন্ডা এলাকায় একটি পোশাক কারখানার বেবি কেয়ার সেন্টারে গরম পানিতে দগ্ধ হয়ে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে মিতালি গ্রুপের বেবি কেয়ারে এ দুর্ঘটনাটি ঘটে। স্বজনদের অভিযোগ, ওই শিশুর মা রিয়ামনির সঙ্গে বেবি কেয়ারের দায়িত্বে থাকা কর্মচারীর সঙ্গে কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। এর জেরে গতকাল সকালে 1 বছরের শিশু আয়েশা সিদ্দিকার শরীরে গরম পানি ঢেলে দেন ওই কর্মচারী। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সকালে মারা যায় শিশুটি। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার জাকির হোসেন। ব্যবস্থাগুলো আমরা নেবো আর কি। এটা ওই আমরা সুরতাল করে পোস্টমর্টের জন্য পাঠাবো, প্লাস এই ওনার মা যদি আমাদের অভিযোগ দেয়, আমরা সেইভাবে যে আইনের ব্যবস্থাগুলো সেগুলো আমরা আমাদের কাউকে মেসেজ করবো। ঠিক আছে। শরীয়তপুরে গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানার আদেশও দেওয়া হয়েছে। বেলা 11টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল সালাম খান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ডামুডার মোর্শেদ উকিল, আব্দুল হক মোতায়েন ও জাকির হোসেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর 9 আসামিকে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। রায়ে সন্তোষ জানান বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। 2019 সালের 20 জানুয়ারি রাত 9টার দিকে মোবাইল ফোনে চার্জ দেওয়ার কথা বলে পাশের বাড়ি যান ডামুড্ডার চর ভাইরা গ্রামের খোকন উকিলের স্ত্রী হাওয়া বেগম। তিনি রাতে আর বাড়ি ফেরেননি, অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকাল 9টার দিকে প্রতিবেশীর ঘর থেকে হাওয়া বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে 10 জনকে আসামি করে মামলা করেন নিহতের স্বামী খোকন উকিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে
এই নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের কথা স্বীকার করে, সেই আলোকে বিজ্ঞ ট্রাইব্যুনালে এই মামলা 12 জন সাক্ষী রাষ্ট্রপক্ষে সাক্ষ্য প্রদান করে। নারী নির্যাতন মামলার রায়ে অভিযুক্তকে শাস্তি না দিয়ে এবং বাদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মামলা নিষ্পত্তি করেছে সুনামগঞ্জের আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন 50 পরিবারের মামলার বিচার ব্যতিক্রমীভাবে শেষ করেন। বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার নারীদের করা মামলার রায়ে অভিযুক্তদের সাজা না দিয়ে পরিবারের সঙ্গে পুনঃসম্পর্ক স্থাপনের ব্যবস্থা করে দেয় আদালত। মামলার ফলে বাবা মা যে কারো সাজা হলে বেশিরভাগ ক্ষেত্রে সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। নিরাপত্তা, খাদ্য, বাসস্থান ও ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ায় নেতিবাচক প্রভাব পড়ে সন্তানদের মনে। এসব বিষয় বিবেচনায় নিয়ে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ায় সন্তোষ জানিয়েছেন বাদী বিবাদীরা। এ ধরনের উদ্যোগে পারিবারিক সহিংসতা কমার পাশাপাশি আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে মনে করছেন আইনজীবীরা। আজকে 2 বছর পরে আজকে মামলাটা আপোষ, আমরা যে কোনো তার বিনিময়ে আমরা আপোষ হয়েছি। এখন আমরা দুইও মিলিয়ে আছি, একটা ছেলে আল্লাহ দিলেই যে কারণে আমরা মিল মহব্বতে আছি। আদালতে যদি আমরা নিষ্পত্তি এইভাবে দিয়ে থাকুন তাহলে বাংলাদেশও মামলার যে হারটা আছে এই হারটা অনেকটা কমে যাব। আজকের এই রায়ের ফলে আমি আশা করি সমাজের কাছে শুধু একটি বার্তা যাবে, আদালত শুধু শাস্তি দেন না, শান্তির সুবাতাস বয়ে দিতে পারেন এই রায়ের মাধ্যমে। চলতি মাসের মধ্যে 30% শেয়ার ধারণে ব্যর্থ কোম্পানির বোর্ড পুনর্গঠনে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বুধবার নিয়ন্ত্রক সংস্থা নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী 5 দিনের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণে ব্যর্থ হবেন সেগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড পুনর্গঠন করা হবে। দেশে দুর্যোগপ্রবণ বিভিন্ন এলাকায় খাদ্য সংরক্ষণের জন্য 3 লাখ পারিবারিক খাদ্য গুদাম কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ব্যয় হবে 42 কোটি 16 লাখ টাকা। এছাড়া 2021 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে বিনামূল্যের বই বিতরণের জন্য 1000 টন কাগজও কেনা হবে। বুধবার অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া পল্লী জনপথ প্রকল্পের 7টি এলাকার মধ্যে 3টি এলাকার কাজ বাস্তবায়নেও অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার আলাদা বৈঠকে শিল্প, শিক্ষা মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের মোট 8টি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতায় সৌদি আরব ও কাতার থেকে ইউরিয়া সার কেনার 3টি প্রস্তাব রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে রয়েছে মেরিন ফুয়েল আমদানি বিষয়টি। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এছাড়া বিদ্যুৎ বিভাগের প্রকল্পে শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য নেটওয়ার্ক সম্প্রসারণে সরঞ্জাম কেনার প্রস্তাবও রয়েছে। বিবিসি বাংলার 100 নারীর তালিকা 2020-এ ঠাঁই পেয়েছেন কক্সবাজারের রামুর মেয়ে রিমা সুলতানা রিমু। কৃষক বাবার 18 বছরের এই নারী বেশ কয়েক বছর ধরে কাজ করছেন রোহিঙ্গা ও স্থানীয় নারীদের শিক্ষার উন্নয়নে। রামু থেকে পরিচালিত বেসরকারি একটি উন্নয়ন সংস্থার হয়ে কাজ করছেন রিমা সুলতানা। লক্ষ্য নারী সমাজের অজ্ঞতা এবং অন্ধকার দূর করা। গ্রামে সাদামাটা পরিবেশে বড় হওয়া রিমা এখন বিবিসি বাংলার জরিপে 100 নারীর একজন। সমাজকে বদলে দেওয়ার অঙ্গীকার তার চোখে মুখে। গ্রাম থেকে উঠে আসা রিমার গল্প এত সহজ ছিল না। সমাজে পদে পদে বাধা বিপত্তি পাশ কাটিয়ে এখন সফল নারীর তালিকায় রিমার নাম। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে রিমা কাজ করে যাচ্ছেন, পেয়েছেন পরিবার ও সহপাঠীদের সহযোগিতা। রিমাও শোনালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। যারা বিভিন্ন অধিকার থেকে বা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে বলবো, তাদেরকে আশ্বাস দেব যে তাদেরকে অনুপ্রেরণা দিব যাতে তারা স্কুলে ভর্তি হয় বা পড়ালেখাটা করে, আবার তাদের যে কোনো সমস্যা সহজে অন্যদের কাছে শেয়ার করে। তারপরে যারা মানে কোনো একটা কাজ করার পর হাল ছেড়ে দেয় তাদেরকে বলবো তারা যাতে হাল ছেড়ে না দেয়, তাদেরকে আশ্বাস দেব।
রামুর মেরঙ্গুলুয়া গ্রামে 2009 সালে প্রতিষ্ঠিত হয় নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন জাগনারী উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটির প্রধান জানালেন, রক্ষণশীল সমাজ থেকে নারীদের এগিয়ে যাওয়াটা মোটেই সহজ না। নানা ঝুঁকি নিয়ে কাজ করাই আজকের এই সফলতা। অনেক রকম লিমিটেশনের মধ্য দিয়ে আমাদেরকে কাজ করতে হয় নারী হওয়ার কারণে। আজ জাগনারী একজন রিমু বাংলাদেশকে উপহার দিতে পেরেছে। আমরা আশা করব এরকম হাজার রিমু আমরা সারা ওয়ার্ল্ডকে উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত হতে চাই। রোহিঙ্গা নারী, শিশু ও স্থানীয় পিছিয়ে পড়াদের উন্নয়নে প্রতিষ্ঠানটির হয়ে কাজ করছে 30 নারী, যার নেতৃত্ব দিচ্ছেন রিমা সুলতানা রিমু। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বিশ্বকে আবারও নেতৃত্ব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ডেলাওয়্যারের উইলমিংটনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি পরিবর্তন করে আবারও মিত্রদের নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। বেশ টানাপোড়েন দেখা গেছে। সামরিক জোট, ন্যাটোর অন্য সদস্যদের সঙ্গে দূরত্ব, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ এবং আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ও সংস্থা থেকে বেরিয়ে আসার মতো ঘটনাও ঘটেছে। এরপর আবার করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতির কারণে বৈশ্বিক পরাশক্তি। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।